ক্লাস যেগুলো করেছিলাম, যে দুই একটা নিয়ে কথা বলেছিলাম, তাতে হচ্ছে যে আমি কথা বলেছিলাম সয়েল এয়ার এবং সয়েল কালার নিয়ে। তো আজকে নতুন একটা টপিক, আজকে টপিকের নাম হচ্ছে সয়েল টেম্পারেচার। তো আজকে টপিকের নাম হচ্ছে সয়েল টেম্পারেচার। আমি আজকে সয়েল টেম্পারেচার নিয়ে অ্যাকচুয়ালি অল্প, খুবই অল্প পড়াবো আজকে, খুবই সংক্ষিপ্ত। সয়েল টেম্পারেচার নিয়ে অল্পই পড়াবো, তো অল্প বিষয় নিয়ে। তো ফার্স্টলি হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাও কিনা সেটা একটু দেখো আগে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা আমি শুরু করছি। আজকের হেডলাইন হচ্ছে সয়েল টেম্পারেচার। আমরা সয়েল মাটির যে তাপমাত্রা সেটা নিয়ে কথা বলবো। তো তাপমাত্রার ব্যাপারটার আগে দুইটা জিনিস জানা দরকার, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপ আর তাপমাত্রাটা আসলে কি, আসলে হিট কি আর টেম্পারেচার কি, কারো জানা আছে? কথা আসছে, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা সয়েল টেম্পারেচার অর্থাৎ মাটির তাপমাত্রা নিয়ে কথা বলবো। এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, মাটির তাপমাত্রা নিয়ে কথা বলবো। তো তাপমাত্রা নিয়ে কথা বলার আগে দুটো জিনিস একটু জানা দরকার, একটা হচ্ছে তাপ কাকে বলে আর তাপমাত্রা কাকে বলে। কাকে বলে বলতে আমি বলতে চাচ্ছি যে তাপ বলতে আমি আসলে কি বুঝাই আর তাপমাত্রা বলতে কি বুঝি, কারো জানা আছে কিনা? তাপ বলতে একটা শক্তি স্যার, যেটা অনুভব করা যায় স্যার। কোনো জিনিস ঠান্ডা কিংবা গরম সেটা অনুভব করা যায়, সেটা হচ্ছে তাপ। তাপমাত্রা আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যে কত তাপমাত্রা আছে। আচ্ছা, অর্থাৎ তাপমাত্রাটা এমন একটা জিনিস যেটা আরেকটার কম্পেয়ার করে আমাকে চিন্তা করতে হবে যে সেটা এটার থেকে বেশি বেশি তাপ রয়েছে না কম তাপ রয়েছে বা কি অনুভূত হচ্ছে, তাই তো? জি স্যার। অর্থাৎ তাপমাত্রাটাকে আমাকে কম্পারেবল আরেকটার সাথে কম্পেয়ার করতে হচ্ছে, আর তাপ হচ্ছে তার নিজস্ব যে উত্তপ্ত অবস্থা। ক্লিয়ার? ওকে, সো আসলে যদি আমরা এখন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা নিয়ে কথা বলতে চাই, তাহলে ফার্স্টলি হচ্ছে যে টেম্পারেচার কাকে বলে। বলা হচ্ছে, দেখো, টেম্পারেচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশন অফ এ বডি। একটা বডি বলতে আমি বুঝাচ্ছি যে কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, সাবস্টেন্স হতে পারে, বা আমাদের শরীর হতে পারে, মাটি হতে পারে, গাছের শাখা পোশাখা হতে পারে, বা গাছ হতে পারে, যে কোনো, অর্থাৎ বডি বলতে এভরিথিং। বলা হচ্ছে টেম্পারেচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশন অফ এ বডি, অর্থাৎ যে কোনো একটা বডি বা ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্সের একটা অবস্থা which determines the transfer of heat to or from other bodies, অর্থাৎ যেটা নির্ণয় করছে, কি নির্ণয় করছে, নির্দিষ্ট পরিমাণ তাপ ট্রান্সফার হওয়া, অর্থাৎ অন্য একটা বডি থেকে এখানে ট্রান্সফার হচ্ছে কিনা, অথবা এখান থেকে অন্য কোনো বডি বা ম্যাটেরিয়াল সেই তাপটা যাচ্ছে কিনা। অর্থাৎ সোজা কথায় যে আমি সেইটাকে বুঝতে পারছি কিনা যে আরেকটার থেকে এটার তাপ বেশি রয়েছে, আমার কাছে বেশি অনুভূত হচ্ছে, অর্থাৎ এটাতে বেশি হিট ট্রান্সফার হয়েছে, আরেকটার কম হিট ট্রান্সফার হয়েছে, এই বিষয়টা। অর্থাৎ যে আমি অনুভূত করতে পারছি কিনা যে এটার মধ্যে ট্রান্সফার অফ হিটটা আসলে কি পরিমাণ। যদি বেশি আমার কাছে ট্রান্সফার হয়ে থাকে তাহলে হিটটা আমার কাছে বেশি লাগবে, আমি বুঝতে পারবো যে এই বস্তুর তাপমাত্রাটা বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে টেম্পারেচার যদি বুঝতে পারি, আমি যদি ফার্স্ট লাইনে বলেছিলাম যে টেম্পারেচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশন অফ এ বডি, ঠিক এই জায়গাটাতে যদি আমি একটু চেঞ্জ করি, আমি যদি বলি যে সয়েল টেম্পারেচার কাকে বলে, জাস্ট আমি এখানে সয়েল শব্দটা সামনে দিয়ে দিব, তখন সংজ্ঞাটা হবে এরকম: সয়েল টেম্পারেচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশন অফ এ বডির জায়গায় অ্যাজ দ্য কন্ডিশন অফ সয়েল হুইচ ডিটারমিন্স, বাকিটা সম্পূর্ণ একই। অর্থাৎ শুধু এ বডির জায়গায় হবে সয়েল, আর টেম্পারেচারের সামনে একটা সয়েল শব্দ বসিয়ে দিলে আমি সয়েল টেম্পারেচারের সংজ্ঞা পাবো। আর এটা হচ্ছে টেম্পারেচারের সংজ্ঞা, অর্থাৎ টেম্পারেচার এবং সয়েল টেম্পারেচার একই জিনিস, জাস্ট শুধু এখানে বডি বলতে আমি যে ম্যাটেরিয়ালস বুঝেছি সেখানে আমি সয়েল বুঝাবো, এটুকুই। ক্লিয়ার? ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সয়েল টেম্পারেচারটা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট কিনা সেটা একটু জানা দরকার। ইম্পর্টেন্ট কিনা মানে মাটির টেম্পারেচার, মাটির তাপমাত্রা আমার কাছে ইম্পর্টেন্ট কিনা।
আমরা গাছের উদ্ভিদের বৃদ্ধি বা উদ্ভিদের যে কোনো কিছুর জন্য আমি দুই তিনটা জিনিসকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। যেমন মনে করো পানি, অর্থাৎ গাছ সমস্ত নিউট্রিয়েন্ট গুলো নেয় পানির মাধ্যমে, অধিকাংশ নিউট্রিয়েন্ট পানির মাধ্যমে নেয়, অর্থাৎ পানি গাছের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এয়ার, গাছের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার। দেন গাছ আবার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেটাও এয়ারে করছে। গাছের রুটের বৃদ্ধির জন্য এয়ারের দরকার, অর্থাৎ ফাঁকা স্পেসের দরকার মাটির মধ্যে, পুর স্পেসে। তার মানে এয়ারের একটা ইম্পর্টেন্স। আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে নিউট্রিয়েন্টস। এই তিন চারটা জিনিস যেগুলো মেইনলি গাছের জন্য প্রয়োজন, গাছের বৃদ্ধি, গাছের ফলন, এভরিথিং এর জন্য, অর্থাৎ এয়ার, ওয়াটার, নিউট্রিয়েন্টস, এগুলোর পাশাপাশি বলা হচ্ছে সয়েল টেম্পারেচার, অর্থাৎ মাটির তাপমাত্রাটা একটা গুরুত্বপূর্ণ গ্রোথ ফ্যাক্টর বলা হচ্ছে, অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমি এটুকু ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে সয়েল টেম্পারেচার আসলে ওয়াটার, এয়ার এবং নিউট্রিয়েন্টস এগুলোর পাশাপাশি এটাও একটা ইম্পর্টেন্ট, অন্তত গাছের বৃদ্ধির জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। দেন সয়েলের মধ্যে টেম্পারেচার তখনই আসবে যখন সয়েলটা হিট পাবে, অর্থাৎ সয়েলটার মধ্যে তাপ আসবে, তাই তো? দুই একজন একটু আনমিউট থাকো যেন জি স্যার। আমার ক্লাস নিতে সুবিধা হবে, আমি বুঝতে পারি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ। জি স্যার। ওকে, জি স্যার। তো সয়েলের মধ্যে হিট আসবে যখন, সয়েল যখন হিটেড হবে অর্থাৎ তাপ প্রাপ্ত হবে, তখন আমি আসলে তাপমাত্রাটা বুঝতে পারবো যে আর একটা থেকে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে বা অন্য একটা সয়েল থেকে বা আমার গায়ের থেকে মাটির তাপমাত্রা কম আছে বা বেশি আছে, আমি পার্থক্যটা বুঝতে পারবো তখনই যখন সয়েলের মধ্যে কোনো হিট প্রাপ্ত, অর্থাৎ সয়েলের মধ্যে কোনোভাবে হিটটা আসবে, অর্থাৎ তাপ আসবে, তাপ আসতে পারে আলাদাভাবে আসতে, অথবা দুইটা মিলে, মানে সয়েলের মধ্যে যে তাপটা সৃষ্টি হয় সেটা দুইটা কারণে হয়ে থাকে, দুইটা সোর্স, দুইটা উৎস থেকে আসে। ফার্স্ট বলা হচ্ছে রেডিয়েশন ফ্রম দ্য সান অ্যান্ড স্কাই, অর্থাৎ আকাশ এবং সূর্য থেকে বিভিন্ন রশ্মি। আকাশ এবং নাম্বার ওয়ান, সূর্য, সূর্যের ক্ষেত্রে তো সূর্যের সানলাইট আছে, সূর্যের আলো রয়েছে, সেটা তো এক ধরনের রশ্মি, তাই না? জি স্যার। আমরা যে আলোটা দেখতে পাই সেই আলোটা তো দৃশ্যমান আলো, সেটার একটা সেগুলো সাত ধরনের, যেগুলো দৃশ্যমান সেটা সাত ধরনের, তাই তো? জি স্যার। ওকে, তো এগুলো হচ্ছে সানলাইট, এটা এক ধরনের রেডিয়েশন যেগুলো দৃশ্যমান রশ্মি। আর বাকি যে বলা হচ্ছে যে এন্ড স্কাই, অর্থাৎ আকাশ থেকে আরো অনেক কিছু আসে যেগুলো সূর্যের আলোর বাইরে, যেমন আমি যদি বলি আলফা। মাইক্রোওয়েভ রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রে। বেতার তরঙ্গ, জি স্যার। অবলোহিত রশ্মি, এগুলো কিন্তু রশ্মি। তো জি এগুলোরও স্যার। কিন্তু একটা নির্দিষ্ট তাপ রয়েছে, অর্থাৎ কোন একটা বস্তু যদি এগুলোকে অ্যাবজর্ব করে আটকায় ফেলে নিজের মধ্যে, তাদের মধ্যে তাপের সৃষ্টি হতে পারে। তো অর্থাৎ যে রশ্মিগুলো আসবে সেগুলো যদি অ্যাবজর্ব করার কারণে মাটির মধ্যে হিট প্রাপ্ত, অর্থাৎ মাটির তাপমাত্রা সৃষ্টি হতে পারে। দেন নাম্বার 2 বলা হচ্ছে কন্ডাকশন ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। এখন বলো পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি কিনা? মানে পৃথিবীর কেন্দ্রের যে তাপমাত্রা রয়েছে, অর্থাৎ অভ্যন্তরের তাপমাত্রার কারণে সেই তাপমাত্রা তো উপরের দিকে কিছুটা অনুভূত হতে পারে, তাই না? জি স্যার। নিচ থেকে কিছুটা, নিচে বেশি কিন্তু উপরেও তো কিছু না কিছু অবশ্যই তাপমাত্রা আসবে, উপরে কিছু তাপ ট্রান্সফার হবে, সেখান থেকে কিছু তাপ সয়েল তাপ প্রাপ্ত হতে পারে, যার ফলে সয়েলের তাপমাত্রা সৃষ্টি হতে পারে। এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ কিছু তাপ পৃথিবীর অভ্যন্তর, ইন্টেরিয়র অভ্যন্তর থেকে উপরের দিকে উঠে আসাকে কন্ডাকশন বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ সয়েলের মধ্যে তাপ বা তাপমাত্রা সৃষ্টির দুইটা উপায়, অর্থাৎ তাপ আসার দুইটা উপায়, একটা হচ্ছে সূর্য এবং আকাশ থেকে বিভিন্ন রশ্মি, আর একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তাপটা উপরের দিকে আসতে পারে, যেটাকে বলা হচ্ছে কন্ডাকশন ফ্রম দ্য ইন্টেরিয়র আর্থ। তো এটা হচ্ছে সয়েল টেম্পারেচার, অর্থাৎ খালি শুধু টেম্পারেচার, সয়েল টেম্পারেচার আমি কেন জানবো, এবং সয়েলের মধ্যে টেম্পারেচার বা তাপটা কোথা থেকে আসছে, what are the sources of soil heat or soil temperature. ওকে, এখন এই টেম্পারেচারকে কিছু ফ্যাক্টর কাজ করছে, যে ফ্যাক্টর গুলো আসলে টেম্পারেচার কম বেশি করতে পারে। আমি প্রত্যেকটার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর পড়েছিলাম, সয়েল কালারের ক্ষেত্রে পড়েছি, সয়েল এয়ারের ক্ষেত্রে পড়েছি। তো আমি সয়েল টেম্পারেচারের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলোকে আমরা, অনেকগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলোকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান, হেডলাইন হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য সয়েল টেম্পারেচার। ওকে,
দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। নাম্বার এ তে এই ফ্যাক্টর গুলোকে তিন স্যার। ভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার এ তে বলা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অর্থাৎ বাহ্যিক পরিবেশগত কিছু ফ্যাক্টর আছে। অর্থাৎ সয়েলের টেম্পারেচার কি রকম হবে, কম হবে না বেশি হবে, বা আদৌ কি রকম হতে পারে বা পরিবর্তন হবে কিনা, এগুলো বাহ্যিক কিছু পরিবেশগত কারণ রয়েছে যেগুলোর কারণে চেঞ্জ হতে পারে, অথবা যেগুলোর কারণে টেম্পারেচারের সৃষ্টি হতে পারে। যেহেতু পরিবেশগত ব্যাপারটা বাহ্যিক, এই জন্য বলা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা এক ধরনের, এটার আন্ডারে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আমি অন্য যে দুই ধরনের সেটা পরে বলছি, এটার বিস্তারিতটা শেষ করে নিই, ঠিক আছে? জি স্যার। ওকে, নাম্বার 1 বলা হচ্ছে, দেখো এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে সানশাইন ও সোলার রেডিয়েশন। এটা সম্পর্কে আমি ফার্স্ট স্লাইডে বলেছি। জি স্যার। যদি সোলার রেডিয়েশন অর্থাৎ জি, স্যার। সূর্যের আলো বেশি হয় তাহলে সেই সয়েলের তাপমাত্রা বেশি হবে। সূর্যের আলো কম যদি পায় কোনো অঞ্চলে, কোনো মাটি, তাহলে সেখানে তাপমাত্রা কম কম। হবে। ওকে, নাম্বার 2 তে অন্য যে রেডিয়েশন বা রশ্মিগুলোর কথা বলেছি সেগুলোর কারণে, সেগুলো যদি কোনো সয়েলে বেশি আসে তাহলে তাপমাত্রা বেশি হবে, আর যদি কম হয় তাহলে তাপমাত্রা কম হবে। এগুলো জি। খুব সহজ জিনিস। আর আর এই ফ্যাক্টর গুলো নিয়ে বিস্তারিত নিয়ে চিন্তা করার কারণ নেই, কারণ অনেকগুলো ফ্যাক্টর দেখা যাবে, তিন ধরনের ফ্যাক্টর মিলে অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলো সাধারণত নামগুলোই চাওয়া হয় যদি অন্তত ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। সো ডিটেইলস আমি শুধু বোঝার জন্য বলছি, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে জি স্যার। ওকে, নাম্বার 3 তে বলা আছে কন্ডেন্স ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, ধরে নাও একটা সয়েলের তাপমাত্রা কম সয়েলের থেকে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি, তাহলে তাপমাত্রা কি বায়ুমণ্ডলের থেকে ধীরে ধীরে সয়েলেরটাও বাড়বে কিনা, জি, অর্থাৎ স্যার। বায়ুমণ্ডল থেকে সয়েলের দিকে আসবে কিনা? পরিবহন হবে। সেই তাপটা পরিবহন হবে, সেই তাপটা সয়েলের মধ্যে পরিবহন হয়ে আসবে এবং দুটার মধ্যে সামঞ্জস্যতার সৃষ্টি হবে, এবং সেই তাপটা সয়েল নিজের মধ্যে অ্যাবজর্ব করবে, অর্থাৎ আটকায় ফেলবে, যার ফলে সামঞ্জস্য ধীরে ধীরে আটকাতে থাকবে পরিবেশের তাপটা, যার ফলে পরিবেশ এবং সয়েলের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি হবে। সেই আটকানোর যে, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে যে সয়েলের দিকে আসছে তাপটা এবং সেটাকে আটকায় ফেলা হচ্ছে, সয়েল নিজেই সেটা তার মধ্যে অ্যাবজর্ব করছে, সেটাকে বলা হচ্ছে কনডেনসেশন। অর্থাৎ হিটের কনডেনসেশন হচ্ছে হিটকে একখানে ঘনীভূত করে ফেলছে অ্যাটমসফিয়ার থেকে। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এটা অর্থাৎ হচ্ছে কনডেনসেশন অফ হিট ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। যদি এইটা বেশি হয়, এই কারণে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, এটা একটা ফ্যাক্টর। দেন নাম্বার 4 বলা হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশন শব্দটা সম্পর্কে জানা আছে কিনা, কোন কেউ জানো? ঘনীভবন স্যার। বাষ্পীভবন। বাষ্পীভবন। অর্থাৎ পানি বাষ্পায়িত হওয়ার প্রসেসটাকে বলা হয় ইভাপোরেশন। ওকে, ইভাপোরেশন। জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো সয়েলের পুওর স্পেসে পানি থাকে কিনা? মাইক্রো পুওর জি জি স্পেস, স্যার। সয়েলের পুওর স্পেসে পানি থাকে, তাহলে সেই সয়েল এয়ারটা বাষ্পীভূত হতে পারে কিনা? তোমরা কথা বলা অফ করবা, আমি হেডফোন দিয়ে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যদি সয়েলের থেকে ওয়াটার বাষ্পীভূত হয়ে প্রকৃতিতে চলে আসে, সয়েলটা শুষ্ক হয়ে যায়, তাহলে তার তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি। এটা অর্থাৎ যদি ইভাপোরেশন বেশি হয়, অর্থাৎ সয়েলের ওয়াটার বাষ্পীভূত হয়ে প্রকৃতিতে চলে আসে, তাহলে সয়েলটা শুষ্ক হয়ে যাবে, সয়েলের তাপমাত্রা বাড়বে। অর্থাৎ ইভাপোরেশন যদি বেশি হয়, এই প্রসেসটা যদি বেশি হয়, বাষ্পীভবন প্রসেস যদি বেশি হয়, সয়েলের তাপমাত্রা বাড়বে। আর যদি বাষ্পীভবন প্রসেস কম হয়, তাহলে সয়েলের তাপমাত্রা কমবে। অন্য সয়েলের থেকে, যেখানে ইভাপোরেশন বেশি আছে সেখানকার থেকে কম থাকবে। ক্লিয়ার? নাম্বার 5 এ বলা হচ্ছে প্রেসিপিটেশন। এই শব্দটা জানা আছে? তুষারপাত। না। আচ্ছা, প্রেসিপিটেশনে তুষারপাত, ঠিক আছে। আরো আর্দ্রতা। আর্দ্রতা নয়, আর্দ্রতা হিউমিডিটি। আচ্ছা, প্রেসিপিটেশন সম্পর্কে আমি বলে নিই। স্যার শোনা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার। প্রেসিপিটেশন, একজন বলেছে তুষারপাত, এটাও ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন শব্দের অর্থ হচ্ছে সমস্ত ধরনের পানি অ্যাড হওয়ার উপায়, অর্থাৎ দ্য ওয়েজ অফ অ্যাডিং ওয়াটার ইনটু দ্য সয়েল। অর্থাৎ প্রকৃতিতে পানি আসার বিভিন্ন যে উপায়, সবগুলোকে একত্রে প্রেসিপিটেশন বলা হচ্ছে।
হতে পারে সেটা তুষারপাত, হতে পারে সেটা বৃষ্টিপাত, হতে পারে সেটা অন্য যে কোনো উপায়, হতে পারে কুয়াশাও তো হতে পারে স্যার। কুয়াশা, ডিউ, ফলস, এভরিথিং। অর্থাৎ জি প্রকৃতিতে স্যার। পানি আসার যে পদ্ধতিগুলো সবগুলোকে একসাথে বলা হচ্ছে প্রেসিপিটেশন। precipitation, ওকে, এখন আমাকে বলো যে যদি বলা হয় যে বাংলাদেশের প্রেসিপিটেশন আর জাপানের প্রেসিপিটেশনের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবে? স্যার আমাদের দেশে তুষার পড়ে না, জাপানে তুষার পড়ে। এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের দেশে প্রেসিপিটেশন বলতে পৃথিবীর সমস্ত ধরনের প্রকৃতিতে পানি আসার পদ্ধতিগুলোকে বলা হচ্ছে, কিন্তু কোন দেশের যদি স্পেসিফিক বলা হয় তাহলে বলতে হবে যে প্রেসিপিটেশন স্যার আমাদের বাংলাদেশের প্রেসিপিটেশন বলতে মূলত আমরা বৃষ্টিপাতকেই বুঝাই। জি আর জাপানের প্রেসিপিটেশন বলতে যেখানে বৃষ্টিপাত হয়ই না একদম, সেখানে বলতে চূড়ান্ত তুষারপাতকে বোঝায়। তুষারপাত। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পদ্ধতি থাকার কারণে কোন দেশে আছে সারা বছর বৃষ্টিপাতই হয় না, সেক্ষেত্রে তাদের তাহলে প্রেসিপিটেশন কি হবে? তুষারপাতের তুষারপাত হতে পারে। আবার দেখা যাবে যে মরুভূমিতে বৃষ্টিপাত হচ্ছে না, তুষারপাত হচ্ছে না, কিন্তু রাতের বেলা কিন্তু শীত পড়ে, কুয়াশা পড়ে, ঠান্ডা ঠান্ডা জি স্যার। তাহলে সেখানে কুয়াশা হচ্ছে প্রেসিপিটেশনের একটা উপায়। অর্থাৎ অল টাইপস অফ অ্যাডিং ওয়াটার ইনটু দ্য এনভায়রনমেন্ট, প্রকৃতিতে বানি আসা সব ধরনের পদ্ধতিকে একত্রে প্রেসিপিটেশন। আমাদের দেশের ক্ষেত্রে আমরা প্রেসিপিটেশন বলতে সাধারণত বৃষ্টিপাতকে বুঝি। বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে বোঝায়। এখন যদি বলো, এখন যদি বলা হয় কোন আমাদের এই দিনাজপুরের প্রেসিপিটেশন এবার এই বছর বেশি হয়েছে, অর্থাৎ পানি বেশি অ্যাড হয়েছে বৃষ্টিপাতের মাধ্যমে হোক আর যেভাবে হোক, তাহলে সেই সয়েলের তাপমাত্রা বাড়বে না কমবে? কমবে। কমবে। কুল ডাউন হবে প্রকৃতি, তাই তো? অর্থাৎ যদি জি স্যার। প্রেসিপিটেশন বেশি হয় সয়েল টেম্পারেচার কম হবে, কমে যাবে। কম। এটাই। আচ্ছা, দেন নাম্বার 6, আর যদি উল্টাটা হয় তাহলে সয়েল টেম্পারেচার তুলনামূলক বেশি থাকবে। নাম্বার 6 এ বলা হচ্ছে ক্লাউডিনেস এন্ড হিউমিডিটি। মেঘাচ্ছন্ন আকাশে গরম বেশি লাগে, কারণ কি বলো? স্যার হিউমিডিটি বেশি থাকে। স্যার তাপটা প্রতিহত হতে পারে না স্যার, প্রতিফলিত হয়ে যাইতে এটাই পারে না। হচ্ছে মেইন কারণ। হিউমিডিটি বেশি থাকবে এটা কারণ, কিন্তু সরাসরি কারণ না। সরাসরি কারণ হচ্ছে মেঘ হচ্ছে তাপ নিরোধক। অর্থাৎ জি স্যার। সূর্য থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে আসে, যেগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের থাকে, সূর্য থেকে যখন আসে তখন কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের থাকে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। সেগুলো যখন প্রকৃতিতে অর্থাৎ মাটির উপরে গাছপালার উপরে পড়ে, যখন এখান থেকে বিকিরণ হয় আবার ব্যাক করার উদ্দেশ্যে, যদি আকাশ মেঘলা থাকে, আকাশে মেঘ থাকে, সেই সূর্যরশ্মিগুলো ব্যাক করার সময় কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে থাকে, তাই তো? জি স্যার। যার ফলে মেঘের কাছে সেগুলো বাধা পায়, বাধা পেয়ে আর যাইতে পারে। আর যেতে পারে না। আবার যার ফলে পৃথিবীতে আটকে যায়। মেঘাচ্ছন্ন আকাশ থাকে, তখন আমাদের প্রকৃতিটা আমাদের কাছে বেশি গরম অনুভূত হবে। হুম। তাই যদি হয় তাহলে অর্থ কি, যদি ক্লাউড হয়, ক্লাউডিনেস হয়, কোনো আকাশ মেঘলা থাকে কোন অঞ্চলে সব সময়, বা কোন অঞ্চলে আজকে আকাশ মেঘলা, তাহলে আজকে সয়েলের টেম্পারেচার বেশি হবে না কাজ যেদিন মেঘাচ্ছন্ন ছিল না সেদিন বেশি হবে? বৃষ্টি হবে। তাহলে টেম্পারেচার বেশি হয়ে যাবে। বেশি হবে। তুলনামূলক বেশি হবে। ক্লাউডিনেস থাকে তাহলে টেম্পারেচার, সয়েল টেম্পারেচার বেশি হবে। জি আচ্ছা, এন্ড হিউমিডিটির ক্ষেত্রে বলা হচ্ছে আর্দ্রতা। যদি আর্দ্রতা বেশি থাকে অর্থাৎ প্রকৃতিতে বাতাসে জলীয় বাষ্প বেশি আছে, তাই তো? ভেজা আছে। ভেজা জি আছে, তাহলে সয়েলের মধ্যে থেকে কি তার আর পানি বাষ্প করার দরকার আছে? না, না স্যার। হ্যাঁ, তাহলে সয়েলের ওয়াটারটা সয়েলেই থাকবে, অর্থাৎ থাকবে। সয়েলের মধ্যেও আর্দ্রতাটা বেশি থাকবে, যার ফলে সয়েলটা কুল জি থাকবে, স্যার। তার মানে Cool টেম্পারেচার থাকবে। বেশি থাকবে, জি সরি স্যার। টেম্পারেচার কম থাকবে। কম থাকবে। অর্থাৎ কম থাকবে, হিউমিডিটি জি স্যার। বেশি হলে টেম্পারেচার কম। কম। কম, থাকবে। অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প বেশি থাকলে তার তো আর পানি বাষ্প করার দরকার পড়বে না, যার ফলে না। পানিটা সয়েলের মধ্যে থাকবে, সয়েলের টেম্পারেচার কম থাকবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নাম্বার 7, উইন্ড স্পিড, অর্থাৎ বাতাসের গতিবেগ। যে জায়গায় বাতাস বেশি, খোলা জায়গায় ধরে নাও, সেই জায়গায় তাপমাত্রা আমাদের বেশি, মানে আমাদের গরম বেশি লাগে, না যে জায়গায় বাতাস কম সেই জায়গায় গরম বেশি লাগে? ঠান্ডা লাগে। যেখানে বাতাস বেশি বাতাস সেখানে কম। ঠান্ডা লাগে স্যার। যেখানে বাতাস বেশি রয়েছে সেখানে আমাদের সেখানে কাছে ঠান্ডা। তাপমাত্রা গরমটা কম লাগবে। তো জি স্যার। সয়েলের ক্ষেত্রেও তাই, যে অঞ্চলে বাতাসের গতিবেগ বেশি সেই অঞ্চলে সয়েল টেম্পারেচার কম থাকবে। তার কারণ সয়েলের মধ্যে যে হিটটা সূর্যের আলো থেকে সে অ্যাবজর্ব করেছে, সেটা ট্রান্সফার হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। জি স্যার। ওকে, জি স্যার। এটা হচ্ছে এর সাথে সম্পর্ক। নাম্বার 8, একটা শব্দ দেয়া আছে ভেজিটেশন, এটা সম্পর্কে জানা আছে? চাষাবাদ স্যার। গাছ গাছলা যেগুলা। এক্স্যাক্টলি, চাষাবাদ স্যার। গাছগাছলা, অর্থাৎ অল গাছগাছলা। কাইন্ডস অফ গ্রিন, অর্থাৎ সবুজ
সবুজ প্রাণী, সব প্রাণী বলতে আমি উদ্ভিদকে সাধারণত বুঝাই। আরো অনেক ধরনের সবুজ রয়েছে, যেমন শৈবাল, এটা ওটা, সব ধরনের সবুজ প্রজাতিকে বলা হচ্ছে ভেজিটেশন। ভেজিটেশন। ক্লিয়ার? জি স্যার। ওকে। একটা ছোট গাছ হতে পারে, ছোট গুল্ম হতে পারে, বিরুৎ হতে পারে, আবার বড় বৃক্ষ হতে পারে, সবগুলোকে একত্রে বলা হচ্ছে ভেজিটেশন। এখন বলো, কোন অঞ্চলে যদি ভেজিটেশন অর্থাৎ সবুজের সমারোহ বেশি থাকে, সেখানে মাটির তাপমাত্রা কম হবে না বেশি হবে? কম কম হবে। হবে কম স্যার। থাকবে। যে জায়গায় কম থাকবে ভেজিটেশন, সেখানে সয়েল টেম্পারেচার বেশি হবে। জাস্ট সিম্পল জিনিস। হ্যাঁ এর সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি কথা বলতে পারবে, ঠিক আছে, যে আসলে ভেজিটেশন কি। আরেকবার বলুন এটা। আচ্ছা, ভেজিটেশন হচ্ছে অল টাইপস অফ গ্রিন, অর্থাৎ সবুজ প্রজাতি, এটা উদ্ভিদ, শৈবাল, যাই হোক না কেন, সমস্ত কোন অঞ্চলের সমস্ত সবুজের সমারোহকে বলা হয় ভেজিটেশন। ভেজিটেশন। যে অঞ্চলে সবুজের সমারোহ বেশি, সেই অঞ্চলে মাটির তাপমাত্রা কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। শীতল হবে, সেটাই বলা হচ্ছে যে অর্থাৎ ভেজিটেশন যদি বেশি থাকে তাহলে সয়েল টেম্পারেচার কম হবে, যদি ভেজিটেশন কোন অঞ্চলে কম থাকে তুলনামূলক সয়েল টেম্পারেচার বেশি হতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই হিউমিডিটি পয়েন্ট আরেকবার যদি রিভিউ করেন। আচ্ছা, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা। ধরে নাও যে আমি দুইটা অঞ্চল সম্পর্কে আলোচনা, সাপোজ ধরে নাও একটা অঞ্চলের হিউমিডিটি 90%, একটা অঞ্চলের হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা হচ্ছে 40%। কোনটাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে? যেটার হিউমিডিটি বেশি। যেটাতে Humidity যেটা বেশি 90% স্যার। হিউমিডিটি, সেটাতে জি স্যার। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে। তো সেই অঞ্চলে বাতাসের জলীয় বাষ্প বেশি রয়েছে, তাহলে মাটিতে যে পানি রয়েছে সেটাকে কি বাষ্প করে প্রকৃতির আর দরকার আছে জলীয় বাষ্পের সৃষ্টি করা? না না স্যার। দরকার নেই। তার অর্থ মাটির মধ্যে যে পানিটা থাকার কথা, যেটা আসলে বাষ্পায়িত হয়ে জলীয় বাষ্পের সৃষ্টি হওয়ার কথা, সেটা তার দরকার পড়ছে না, অর্থাৎ পানিটা সয়েলেই থেকে যাচ্ছে। তো সয়েলের সংস্পর্শে সয়েলে যদি পানি বেশি থাকে বা ময়েশ্চার বেশি থাকে, তাহলে সেই সয়েলের টেম্পারেচার কম হবে। জি স্যার। অর্থাৎ হিউমিডিটি বেশি হলে সয়েল টেম্পারেচার কম হবে, তার কারণ বাতাসের জলীয় বাষ্প বেশি রয়েছে, যার ফলে সয়েলের পানিকে আর বাষ্পায়িত করার প্রয়োজন পড়ছে না। দরকার নেই। ওকে। স্যার আরেকটা পয়েন্ট, যে স্যার, হিউমিডিটি বেশি থাকলে তো স্যার জলীয় বাষ্পে কিংবা মানে স্যার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি থাকে, তার কারণে কি মাটির তাপমাত্রা বাড়তে পারে? মাটি, আমি বলি, মাটির যে তাপমাত্রা সেটা নির্ভর করবে। এখন মাটি ধরে নাও যে আজকে প্রচন্ড গরম, কিন্তু 1 ঘন্টা আগে অনেক বৃষ্টি হয়ে গেছে, তাহলে সয়েলের মধ্যে প্রত্যেকটা পুরো স্পেসে যদি পানি চলে আসে, প্রকৃতির তাপমাত্রা বেশি কিন্তু সয়েলের তাপমাত্রা কিন্তু কম, কারণ পানির সংস্পর্শে ধীরে ধীরে সয়েল আচ্ছা। পানি বাষ্পায়িত হতে থাকবে, জায়গা ফাঁকা হবে, সয়েল শুষ্ক হতে থাকবে, ধীরে ধীরে প্রকৃতি আর সয়েলের টেম্পারেচার অ্যাডজাস্ট হতে শুরু করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর 4 নাম্বারটা একটু তার কারণে টেম্পারেচার কমে যাওয়ার কথা না স্যার? কারণ বাষ্পীভবনের সুপ্ত তাপের কারণে আমরা জানি স্যার এই টেম্পারেচার আরো কমে যাওয়ার কথা, কিন্তু স্যার বলছেন যে এভাপোরেশনের কারণে সয়েল টেম্পারেচার বেড়ে যাবে স্যার। এটা ইভাপোরেশন শব্দটা কি? এর আগে বাষ্পীভবন অর্থাৎ হচ্ছে সয়েলের ওয়াটার গুলো বাষ্পায়িত হয়ে যাচ্ছে। জি। তো ধরে নাও সয়েলে, আমি আবার ওই কথাটাতে আসি, ধরে নাও যে বৃষ্টিপাত হয়েছে একটু আগে, এখন রোদ, অনেক রোদ, তো বাতাসের তাপমাত্রা কিন্তু বেশি, আবার বৃষ্টিপাত হয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও রয়েছে, ঠিক আছে? পানি, জি স্যার। সয়েল থেকে পানি, জলীয় বাষ্প, সরি, প্রকৃতি কি চাবে, অ্যাটমসফিয়ার কি চাবে, 100% সম্পৃক্ত হতে চাইবে সে। হ্যাঁ তো সয়েলের মধ্যে ওয়াটার যেগুলো রয়েছে, সেই ওয়াটার কিছুটা নিচে চলে যাবে, কিছুটা ফল ডাউন হয়ে যাবে, সারফেস রান অফ হবে, অর্থাৎ সেই সারফেস থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে উপর দিয়ে গড়িয়ে, আর কিছু পরিমাণ ওয়াটার যেগুলো হচ্ছে সয়েলের পুরো স্পেসে আটকায় যাবে, সেগুলো ধীরে ধীরে বাষ্পায়িত হবে। তো সয়েলের টেম্পারেচার কম আছে, পানির সংস্পর্শ বৃষ্টিপাত হওয়ার কারণে সয়েল টেম্পারেচার কমে গেছে, কিন্তু প্রকৃতিতে রোদ ওঠার কারণে প্রকৃতির টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে। আগে কিন্তু বায়ুমণ্ডলের টেম্পারেচার বাড়বে, দেন সয়েল ইফেক্ট করবে, হ্যাঁ অর্থাৎ সয়েল থেকে জি স্যার। ওয়াটার ধীরে ধীরে বাষ্পায়িত হতে উপরে চলে আসবে, জায়গা ফাঁকা হবে, সয়েল শুষ্ক হবে, প্রকৃতির টেম্পারেচার বেশি থাকার কারণেই তো নিচ থেকে পানিটা বাষ্প হচ্ছে জি স্যার। সয়েল থেকে, জি স্যার। তার ফলে প্রকৃতির টেম্পারেচার এবং সয়েলের টেম্পারেচারটা ধীরে ধীরে বেড়ে প্রকৃতির সাথে সামঞ্জস্য হবে। হ্যাঁ ক্লিয়ার? অর্থাৎ ইভাপোরেশন যদি বেশি হয় কোনো সয়েল থেকে, তাহলে সেই সয়েলের টেম্পারেচার বাড়বে, ধীরে জি ধীরে স্যার। বাড়বে। ক্লিয়ার? জি স্যার। ওকে।
আচ্ছা, এগুলো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশগত ফ্যাক্টর। এইগুলো এক কোয়ালিটি। আমি আরেক কোয়ালিটির ফ্যাক্টরের কথা বলছিলাম। নাম্বার বি, ইন্ট্রিনসিক সয়েল ফ্যাক্টরস। ইন্ট্রিনসিক অভ্যন্তরীণ। হ্যাঁ নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অনেক বৈশিষ্ট্য, সেই যেগুলোর কারণে সয়েল টেম্পারেচার কম বেশি হতে পারে। তো স্যার সেগুলোকে কথাটা বুঝতে আরেকবার। আচ্ছা, নাম্বার বি তে আরেক ধরনের ফ্যাক্টরস রয়েছে, সেগুলো বলা হচ্ছে ইন্ট্রিনসিক সয়েল ফ্যাক্টর। ইন্ট্রিনসিক অর্থাৎ অভ্যন্তরীণ, সয়েলের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে যে ফ্যাক্টরগুলো সৃষ্টি হয়, সয়েলের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলোকে বলা হচ্ছে সয়েলের অভ্যন্তরীণ ফ্যাক্টর। ওকে, যেগুলোর কারণে সয়েল টেম্পারেচার কম বেশি হতে পারে। জি স্যার। ওকে, নাম্বার এ তে বলা হচ্ছে, নাম্বার ওয়ানে বলা হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্য সয়েল। এই শব্দটা সম্পর্কে জানা আছে কিনা? স্পেসিফিক হিট সয়েলের নির্দিষ্ট উষ্ণতা। নির্দিষ্ট তাপ সয়েলের। স্যার সয়েলের বিভিন্ন ধরনের বিভিন্ন ধাপগুলোতে যে তাপমাত্রার পরিবর্তনটা স্তরে স্তরে আলাদা আলাদা ধাপ থাকে। স্তরে যে তাপমাত্রার যে পরিবর্তন স্যার, আচ্ছা। এটাকে বোঝাচ্ছে এটা। স্পেসিফিক হিট। এখন আমি যদি দুই অঞ্চলের সয়েল নিয়ে কথা বলি, যে কোনো ধরনের দুই ধরনের সয়েল আমি নিলাম, দুইটা আলাদা আলাদা স্পেসিফিক হিট থাকবে। তার কারণ হচ্ছে সয়েলের প্রতিটা কণা, সয়েল তো একসাথে থাকতে চাইবে, সয়েলের কণাগুলো একসাথে থাকতে চাইবে। জি স্যার। সয়েলের প্রত্যেকটা কণা একে অপরের কাছে থাকতে চাচ্ছে। সো যার ফলে সয়েলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাটিটা আমি একসাথে পাচ্ছি, তার কারণ প্রতিটা কণা একসাথে থাকতে চাচ্ছে। তো তখনই থাকতে চাবে যখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, তখন সয়েলের কণাগুলো একসাথে থাকতে চাইবে। তো এই ফোর্সের কারণে সয়েলের ভিতরেই নিজস্ব এক ধরনের হিটের তৈরি হয় আকর্ষণ শক্তির কারণে, যেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট। অর্থাৎ যে সয়েলের গঠন যত শক্ত হবে, সেই সয়েলের স্পেসিফিক হিট ভিতরে তত বেশি থাকবে। ঠিক আছে, কারণ তার আকর্ষণ তত বেশি, এবং ওই আকর্ষণের কারণে সয়েলের ভিতরে একটা নিজস্ব হিটের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে। এবং সেটা প্রত্যেকটা সয়েলের ক্ষেত্রে আলাদা আলাদা, অঞ্চল ভিত্তিক এবং সয়েলের গঠন ভিত্তিক। যেমন স্যান্ড সিল্ট কতটুকু থাকবে সেটার উপরে নির্ভর করতে পারে। অর্থাৎ সয়েলের নিজস্ব প্রত্যেকটা কণার একে অপরের কাছে থাকার আকর্ষণের কারণে যে হিটের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে সয়েলের নিজস্ব, প্রত্যেকটা সয়েলে আলাদা আলাদা নির্দিষ্ট স্পেসিফিক হিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো যদি কোনো সয়েলের এই হিটটা বেশি হয়, অর্থাৎ আকর্ষণ বেশি থাকে, প্রত্যেকটা কণার হিট যদি নিজেরই বেশি থাকে, তাহলে ধরে নাও যে একটা সয়েলের এই স্পেসিফিক হিট বেশি, অর্থাৎ আকর্ষণ শক্তির কারণে হিটটা বেশি সৃষ্টি হয়েছে, আর একটা সয়েলে স্পেসিফিক হিট কম। আবার দুইটাকে আমি সেম টেম্পারেচার, প্রকৃতির টেম্পারেচারে রেখে দিলাম, তাহলে কোনটার তাপমাত্রা বেশি অনুভূত হবে? যেটার আগে থেকে একটু বেশি আছে। স্পেসিফিক হিট বেশি। হিট বেশি। স্পেসিফিক হিট সে তার তো নিজেরই হিট, ধরে নাও যে একটার স্পেসিফিক হিট হচ্ছে 6, একটার হচ্ছে 2, এবং আমি দুটোকে আবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিয়েছি, তাহলে আমি যেটা 6 আগে থেকেই বেশি আছে, সেটা আবার তাপমাত্রা যেটা দিয়েছি সেটা মিলে আমি অবশ্যই সেটাতে বেশি পাবো অন্যটার থেকে। তো স্পেসিফিক হিট তাহলে টেম্পারেচার। হ্যালো। দেন বলা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। থার্মাল শব্দটা সম্পর্কে জানা আছে? জি স্যার। তাপমাত্রা কি? তাপ ধারণ ক্ষমতা স্যার। থার্মাল শব্দ বলতে, হ্যাঁ, থার্মাল ক্যাপাসিটি মানে তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ থার্মাল শব্দটা আমরা তখনই ব্যবহার করি তাপ সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে থার্মাল শব্দটা ব্যবহার করা। ক্লিয়ার? সেটা যে কোনো তাপ সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে থার্মাল শব্দটা ব্যবহার করা। তো থার্মাল ক্যাপাসিটি বলতে তোমরা এইচএসসি তে পড়েছো তাপ ধারণ ক্ষমতা। এক একটা বস্তুর এক এক ধরনের তাপ ধারণ ক্ষমতা থাকে আলাদা। জি। তো তাহলে আলাদা প্রত্যেকটা সয়েল। এখন বলো, সয়েল তৈরি হয়েছে কোথা থেকে? রক্স এন্ড মিনারেলস থেকে। জি। রক্স থেকে, রক্স মিনারেলস থেকে। এক একটা সয়েলের রক্স এন্ড মিনারেলস এক এক ধরনের ছিল। জি। তার মানে তার মধ্যে কেমিক্যাল, আলাদা কেমিক্যাল রয়েছে ওই সয়েলগুলোতে। এক একটা সয়েল যেহেতু এক একটা রক্স এন্ড মিনারেলস থেকে তৈরি, যার ফলে এক একটা সয়েল এক একটা কেমিক্যালের দ্বারা তৈরি। জি স্যার। ওকে, তাহলে এক একটা কেমিক্যালের এক এক আলাদা ধরনের তাপ ধারণ ক্ষমতা রয়েছে। জি স্যার। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সয়েলের নিজস্ব যে থার্মাল ক্যাপাসিটি, অর্থাৎ যেহেতু সয়েলগুলো আলাদা ধরনের কেমিক্যাল দ্বারা তৈরি, আলাদা ধরনের রক্স এন্ড মিনারেলস থেকে তৈরি, তো তার থার্মাল ক্যাপাসিটি এক ধরনের হবে না, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা আলাদা থাকবে। কোন সয়েল বেশি তাপ ধরে রাখতে পারবে, কোন সয়েল কম তাপ ধরে রাখতে পারবে। যে সয়েল বেশি তাপ ধরে রাখতে পারবে তার তাপমাত্রা বেশি হবে, যে সয়েল কম তাপ ধরে রাখতে পারবে বা অ্যাবজর্ব করতে পারবে তার তাপমাত্রা সাধারণত কম অনুভূত হবে। ক্লিয়ার? খানে দিয়ে তাড়াতাড়ি রেকর্ড না হলে সব নাম্বার 3, থার্মাল কন্ডাক্টিভিটি এন্ড ডিফিউসিভিটি। অর্থাৎ
থার্মাল শব্দটা বলেছিলাম যে তাপ বিষয়ক আলোচনার ক্ষেত্রে, কন্ডাক্টিভ অর্থাৎ তাপ পরিবহন। সেটা এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ সয়েল থেকে প্রকৃতিতে আসতে পারে অ্যাটমসফিয়ারে, যদি তাপমাত্রা বেশি হয় তাহলে অ্যাটমসফিয়ারে, যেমন মরুভূমিতে সারাদিন রোদের কারণে মাটি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু রাতে যখন সূর্য থাকে না প্রকৃতির তাপমাত্রা কম থাকে কিন্তু সয়েলেরটা বেশি থাকে, তাই তো? জি তারপরে সয়েল থেকে ধীরে ধীরে তাপ প্রকৃতিতে চলে আসে এবং মাটিটা ঠান্ডা হয়ে যায়। এটা কি বলা হচ্ছে? যে সয়েলের কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবহন ক্ষমতা বেশি হবে, তাড়াতাড়ি পরিবহন করতে পারবে, সেই সয়েলের তাপমাত্রা আমরা ধীরে খুব তাড়াতাড়ি কমে যাবে। আর যে সয়েলের তাপ পরিবহন খুব সহজে করে না, অ্যাবজর্ব করে আটকায় রাখে, সেই সয়েলের তাপটা আমরা অনেকক্ষণ অনুভূত করতে পারবো। এটা একটা। দেন বলা হচ্ছে সয়েল ডেনসিটি। এখন আমাকে বলো যে সয়েল ডেনসিটি কত প্রকার? ডেনসিটি ভুলে গেছো? প্র্যাকটিক্যালে মনে করো। দুই প্রকার। পার্টিকেল ডেনসিটি আছে, দুই প্রকার পার্টিকেল ডেনসিটি আর বাল্ক ডেনসিটি। এক্স্যাক্টলি। পার্টিকেল ডেনসিটি আর পার্টিকেল ডেনসিটি আর বাল্ক ডেনসিটি। আচ্ছা, এখন আসো, এটা আমি জাস্ট এমনি মনে করার জন্য বললাম। তো সয়েল ডেনসিটি আসলে কি? ডেনসিটি অর্থাৎ হচ্ছে ধরে নাও যে আমি 1 কেজি এক ধরনের সয়েল নিয়েছি, আরেক ধরনের অন্য জায়গায় সয়েল 1 কেজি সয়েল নিয়েছি। ডেনসিটি কোনটার বেশি হবে? যেটাতে কণার সংখ্যা বেশি থাকবে, তাই তো? জি জি স্যার। পার্টিকেল যেখানে ডেনসিটি যেটা পার্টিকেলের বেশি। সংখ্যা বেশি থাকবে সেটার ঘনত্ব বেশি। অর্থাৎ ঘনত্ব বলতে আমি কণার সংখ্যাকে বোঝাচ্ছি, যেখানে মাটির কণাগুলো বেশি থাকবে। দুইটারই পরিমাণ একই, কিন্তু একটাতে কণার সংখ্যা বেশি আছে আর একটাতে কণার সংখ্যা কম আছে। জি এখন আমার প্রশ্ন হচ্ছে কণার সংখ্যা বেশি কেন হতে পারে? তার কারণ হচ্ছে যেটাতে ক্লে পার্টিকেল থাকবে বেশি সেখানে কণার সংখ্যা বেশি থাকবে, কারণ কম জায়গায় ছোট পার্টিকেল অনেকগুলো থাকবে, তাই তো? ওকে, অর্থাৎ এখন লেট ইট গো, ধরে নাও যে যেটা ডেনসিটি বেশি, যেটাতে কণা বেশি আছে সেটারই ডেনসিটি অবশ্যই বেশি। পরিমাণ একই কিন্তু ডেনসিটি আলাদা, অর্থাৎ কণার পরিমাণ বেশি। যেটাতে কণার পরিমাণ বেশি সেখানে তাপ বেশি অ্যাবজর্ব করতে পারবে না, যেখানে কণা কম আছে সেখানে তাপ বেশি অ্যাবজর্ব হবে। যেখানে কণা কম আছে এখানে তাপ কম আছে স্যার, তাই কি? কম আছে স্যার। তাপ স্যার ফাঁকা অ্যাবজর্ব করে জায়গা কি? কোনাগুলা স্যার। কণাগুলো। তো কণা যেখানে বেশি আছে তাপটা সেখানে ও বেশি অ্যাবজর্ব তাপমাত্রা জি বেশি। জি স্যার, জি স্যার, জি স্যার। তাপ তো আর পুরো স্পেসে থাকছে না, তাপ পুরো থাকছে স্পেসে কণা থাকবে না, অ্যাবজর্ব জি করার স্যার। কারণে। কণা অ্যাবজর্ব জি করে। স্যার। আচ্ছা, যেখানে কণা বেশি থাকবে অর্থাৎ যে সয়েলের ডেনসিটি বেশি সেই সয়েলের তাপমাত্রা বেশি, তাপ অ্যাবজর্ব করে বেশি। ঠিক আছে? জি স্যার। ওকে, নাম্বার 5 ময়েশ্চার কন্টেন্ট। এটা নিয়ে আমি আগেই বলেছি, যদি পানি বেশি থাকে অর্থাৎ কোন সয়েলে ময়েশ্চার বেশি থাকে তার টেম্পারেচার কি হবে? তাপমাত্রা কম থাকবে। কমে যাবে। সয়েলে ময়েশ্চার কম আছে তার থেকে কম থাকবে। এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। নাম্বার 6 সয়েল টেক্সচার এন্ড স্ট্রাকচার। এটা সম্পর্কে আমি বলেছি, এই যে বললাম যে স্যান্ড, সিল্ট এন্ড ক্লে এর কথা। সয়েল টেক্সচার, যদি জি কোনো স্যার। সয়েলে ক্লে বেশি থাকে অর্থাৎ পার্টিকেল বেশি থাকবে সেখানে সেখানে তাপমাত্রা বেশি। সেখানে তাপমাত্রা বেশি থাকবে। সয়েলে বেশি তাপমাত্রা থাকবে। এখন স্ট্রাকচারে আসছো, যদি কোনো সয়েলে শক্ত স্ট্রাকচার হয়, কোনোটা হালকা হয়, শক্ত হলে তাপমাত্রা বেশি থাকে। তাপমাত্রা বেশি থাকবে, কারণ আকর্ষণ নিজের বেশি থাকবে, স্পেসিফিক হিটটা নিজের মধ্যে বেশি থাকবে। শক্ত স্ট্রাকচার অর্থাৎ কঠিন স্ট্রাকচারের অর্থ হচ্ছে প্রত্যেকটা কণা এত বেশি একে অপরের সঙ্গে বেশি আকর্ষিত, যার ফলে তাদের মধ্যে স্পেসিফিক হিটটা বেশি হবে, যার ফলে ওই সয়েলের টেম্পারেচার বেশি অনুভূত হবে। দেন নাম্বার 7, এগুলো খুব ইজি জিনিস। নাম্বার 7 সয়েল কালার। আমি বলেছিলাম না প্রত্যেকটা সয়েল বেশি আলাদা গাঢ় আলাদা হলে কেমিক্যাল বেশি দ্বারা তৈরি। তাপমাত্রা। কোথায় শোনা যায় না বাল বকতেছে স্যার? প্রত্যেকটা সয়েল আলাদা আলাদা কেমিক্যাল দ্বারা তৈরি কিনা? জি স্যার। তাই হয়। তাহলে প্রত্যেকটা কেমিক্যাল কি একই ধরনের তাপ আটকায় রাখতে পারবে না আলাদা? আলাদা অর্থাৎ এক এক সয়েল এক এক ধরনের তাপ ধারণ ক্ষমতা রাখে। অর্থাৎ সয়েলের কালারের দেখে আমি বুঝতে পারবো যে এই কালার বেশি তাপ ধরে রাখতে পারবে, এই কালার অর্থাৎ ওই কালারের পিছনে যে কেমিক্যালটা রয়েছে তারা বেশি তাপ ধরে রাখতে পারছে না কম পারছে এটার উপর নির্ভর করছে। জি স্যার। নাম্বার 8 সলুবল সল্ট কনসেন্ট্রেশন। অর্থাৎ সয়েলের মধ্যে যে পানি আছে সেখানে যে সল্ট বলতে আমরা কোনগুলোকে বুঝি? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোই তো, তাই তো? জি স্যার। আচ্ছা, এগুলোকে আমরা সল্ট আয়ন বলি, সল্টের আয়ন, অর্থাৎ এগুলোর কারণে লবণাক্ততার সৃষ্টি হয়। তো সয়েলের মধ্যে যে ওয়াটার রয়েছে পুরো স্পেসে, সেখানে যদি এই নিউট্রিয়েন্ট গুলো বেশি থাকে, সেখানে যদি এই নিউট্রিয়েন্ট অর্থাৎ কোন সয়েলের ওয়াটারের মধ্যে যদি এই
সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যদি বেশি থাকে তার টেম্পারেচার বেশি হবে। কেন সেটা আমি পরে বলছি। আগে শুধু এটা জানো যে কোনো সয়েলের ওয়াটারে যদি এই নিউট্রিয়েন্টগুলো অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বেশি থাকে তাহলে সেখানে সূর্যের আলো এই নিউট্রিয়েন্টগুলো সূর্যের আলো বেশি অবজর্ব করবে এবং সেই সয়েলের টেম্পারেচার বেশি হবে। এটুক তো ক্লিয়ার। কেন সেটা আমি বলছি। ক্ষার ধাতু আর মৃৎ ক্ষার ধাতু হওয়ার কারণে। ক্ষার ধাতু নয়, এখানে পার্থক্য আছে অন্য জায়গায়। আমি বলি, এখন শোনো, এটুক মনে রাখো যে এই নিউট্রিয়েন্ট গুলো যদি ওয়াটারে থাকে, সয়েলের ওয়াটার গুলো দ্রবীভূত থাকে, সেই সয়েল সেই ওয়াটার গুলো অর্থাৎ সেই নিউট্রিয়েন্ট গুলো সূর্যের আলোকে বেশি অ্যাবজর্ব করবে এবং সেই সয়েলের তাপমাত্রা বেশি হবে। এখন কেন সেটা শোনো। তোমরা এই যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো কোন কালার দেয় এটা প্রমাণ করার জন্য এক ধরনের পরীক্ষা করেছিল বা পরীক্ষাটা শিখা পরীক্ষা। জি স্যার, শিখা পরীক্ষা, তাই তো? শিখা পরীক্ষায় কি করা হয়, এই নিউট্রিয়েন্ট গুলো বা এই সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামকে মাছ দিয়ে একটা কি করা হয়, খুব তীক্ষ্ণ আলো প্রবেশ করানো হয়, তাই তো? আলোতে ধরা হয়। জি স্যার, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই সেল দেওয়া আছে নিউট্রিয়েন্টগুলোতে আলোতে ধরা হয়, যার ফলে ওখান থেকে একটা আলো ঝটা বের হয়, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা পটাশিয়াম। জি স্যার। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে, কিন্তু যদি আমি আমার টেবিলের সামনে সোডিয়াম বা পটাশিয়াম রেখে দেই তাহলে কি আমি ওই আলোটা পাবো যেটা আসল সোডিয়ামের আলো? না না স্যার, পাবো না। তার অর্থ হচ্ছে, কিন্তু আমি তো আমার টেবিলে তো সূর্যের আলো পড়ছে কিন্তু আমি পাচ্ছি না। আমাকে অতি তীক্ষ্ণ মাত্রার আলো সেখানে ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ অতি তীক্ষ্ণ মাত্রার আলো না পাওয়া পর্যন্ত তার রং প্রকাশ করছে না, আমি বুঝতে পারছি না এটা সোডিয়াম না পটাশিয়াম। তার অর্থাৎ ওই তীক্ষ্ণ ওই লেভেলে যাওয়ার আগ পর্যন্ত যত আলো আছে সেগুলো সে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। অর্থাৎ স্বাভাবিক সূর্যের আলো সে এই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব করছে, যার ফলে সেখান থেকে ওই আলোর ছটা বের হচ্ছে না, তাই তো? যখন তার মাত্রা, তার সহ্য ক্ষমতার মাত্রার বেশি তীক্ষ্ণ আলো আমি তার কাছে নিয়ে আসছি, তখন সে আলোর ঝটা বের করছে, আলোর প্রজ্বলন বের করছে, আমি বুঝতে পারছি এটা পড়ে। অর্থাৎ তার আগ পর্যন্ত সমস্ত আলো সে শোষণ করার ক্ষমতা রাখে। তাহলে এই নিউট্রিয়েন্ট গুলো যদি সয়েলের ওয়াটারে বেশি থাকে তাহলে সূর্যের আলো শোষণ করতে পারবে কিনা বেশি? জি স্যার। আচ্ছা, যদি সূর্যের আলো বেশি শোষণ করে সেই ওয়াটারটার মধ্যে, সেই সয়েলের মধ্যে যে ওয়াটার গুলো আছে ওয়াটারটা তাপ বাষ্পীভবন, যার ফলে পাশের কণাগুলো উত্তপ্ত হবে এবং সয়েলের তাপমাত্রা বেশি অনুভূত হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাম্বার 9, রিফ্লেকটিভিটি অর্থাৎ বিকিরণ ক্ষমতা। কোন সয়েল যদি বেশি তাপ বিকিরণ করে তাহলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসবে, তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ বিকিরণ ক্ষমতা যার বেশি সেই সয়েলের তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে যাবে সময়ের সাথে। আর যার বিকিরণ ক্ষমতা কম অর্থাৎ তাপ বেশিক্ষণ ধরে রাখতে পারে তার তাপমাত্রা বেশি পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, নাম্বার 10, স্লোপ অফ দ্য সয়েল অর্থাৎ মাটির ঢাল। আচ্ছা আচ্ছা, মাটির ঢালের উপর ভিত্তি করে, আসলে এই ঢালের উপর ভিত্তি করে আমরা ভূ প্রকৃতিকে ভাগ করছে। বলা হচ্ছে সমতল মাটি অর্থাৎ ফ্ল্যাট সয়েল, পাহাড়কে ভাগ করা হয়েছে, মালভূমিকে ভাগ করা হয়েছে, তাই তো? আবার পাহাড়ের বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে এই ঢালের উপর ভিত্তি করে, অর্থাৎ কি রকমের ঢাল রয়েছে। সূর্যের আলো সমতল ভূমিতে বেশিক্ষণ, মানে সমস্ত সমতল ভূমি, সূর্যের আলো যদি একই সূর্যের আলো যদি পাহাড়ে পড়ে এবং সমতলে পড়ে তাহলে কোন মাটির তাপমাত্রা বেশি হবে? একই সূর্যের আলো যদি পাহাড়ে পড়ে সমতলে বেশি হবে স্যার। সমতলে বেশি হবে, এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে সূর্যের আলো পাহাড়ে কিন্তু সমানভাবে পড়তে পারবে না, ঢাল আছে। ঢাল থাকার কারণে একদিকটা উঁচু হবে একদিকটা স্লপ হবে, নিচু হবে, যার ফলে সূর্যের আলো যখন একদিকে উঠবে, প্রথমে সকালের দিকে সূর্যের পাহাড়ের এক গায়ের দিকে একদিকে পড়বে, কিন্তু দুপুরে পরে সেই গায়ে কিন্তু আর আলো পড়বে না। জি স্যার। অর্থাৎ স্লোপের উপর, যদি স্লোপ বেশি হয় তাহলে সেখানে তাপমাত্রা কম হবে সেই মাটিতে। অর্থাৎ ফ্ল্যাট সয়েলে অর্থাৎ সমতল ভূমিতে সব সময় সূর্য সম্পূর্ণভাবে খারাপ হয়ে পড়ে, যার ফলে তাপমাত্রা বেশি হবে। এটা হচ্ছে স্লোপ অফ দ্য সয়েল। নাম্বার 11 এ বলা হচ্ছে দেখো টপোগ্রাফিক্যাল পজিশন অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। এখন আমাকে বলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটা? দিনাজপুর। আপনি একটু জোরে বলবেন। আমার কথা তুমি শুনতে পাওনি?
আচ্ছা যাচ্ছে স্যার ক্লিয়ার। আচ্ছা স্যার আচ্ছা অনেক অস্থির শোনা যাচ্ছে। ফোনের ভলিউম নেটওয়ার্কের বাড়া। সমস্যা হতে পারে। বাকি সবাই শুনতে পাচ্ছ তো? জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার আমি হেডফোন আচ্ছা ছাড়া শুনছি। ও আচ্ছা আমি তো হেডফোন ছাড়াই শুনি। আচ্ছা নাম্বার 11 এ বাইরে বলা হচ্ছে বাইরে। টপোগ্রাফিক্যাল পজিশন, অর্থাৎ আহ, সমুদ্র কোন অঞ্চল অর্থাৎ মাটি বা ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় রয়েছে। আমাদের দেশে সবচেয়ে বেশি উচ্চতার জেলা হচ্ছে দিনাজপুর, 64টা জেলার মধ্যে। কতটুকু জানি উচ্চ স্যার। সমুদ্র পৃষ্ঠ থেকে এটা জানা আছে? এটা 37.5 মিটার। হসপিটাল। ওকে, বে। অর্থাৎ 37 ধরে। এখন আমাকে বলো যে কোন মাটি, অন্য একটা জেলাকে কনসিডার করি, কক্সবাজার। এখন কক্সবাজার সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি, খুব সব কম উচ্চতায়, আর দিনাজপুর সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায়। তাহলে পানির সংস্পর্শ অর্থাৎ মাটির নিচে যে পানির লেভেল রয়েছে জি। সেটা কি দিনাজপুরে অনেক নিচে আছে না কক্সবাজারে অনেক নিচে আছে? অর্থাৎ আমি দিনাজপুরে অনেক নিচে আছে। দিনাজপুরে অনেক নিচে আছে। দিনাজপুরে অনেক নিচে অর্থাৎ আছে। দিনাজপুরের উপরের সয়েল গুলো, অর্থাৎ দিনাজপুরের স্বাভাবিক সয়েল গুলো পানি থেকে অনেক দূরে, ওয়াটার জি। টেবিল থেকে অনেক দূরে জি স্যার। উচ্চতার কারণে, যার ফলে আহ, সেখানে সয়েলের তাপমাত্রাটা বেশি পাবো কক্সবাজারের থেকে, জি কারণ স্যার। পানির সংস্পর্শ অনেক জি স্যার। নিচে। এটা একটা কারণ, উচ্চতার কারণে এটা হতে পারে। নাম্বার আরেকটা কারণে হতে পারে, যত বেশি উচ্চতায় আমার ভূমিটা যদি বেশি উচ্চতায়, যেহেতু দিনাজপুর, এইটা কি সূর্যের কাছে না কক্সবাজার সূর্যের কাছে? দিনাজপুর সুদের কাছে। সূর্যের কাছে। Exactly, যত দূরত্বই হোক না কেন তার থেকে 37.5 মিটার কক্সবাজার নিচে আছে, অর্থাৎ সূর্যকে আলোকে আরো 37.5 মিটার বেশি যাইতে হবে। পথ অতিক্রম করে যাইতে হবে তারপরে স্যার। জি স্যার। কক্সবাজারের মাটির দেখা পাবে, তাই তো? জি স্যার। জি স্যার। তাও যত বেশি উচ্চতা থাকবে সূর্যের তত কাছে থাকবে এবং সূর্যের আলো তত বেশি ভাবে সে অ্যাবজর্ব করতে পারবে, খুব আগে অ্যাবজর্ব করবে, এটা একটা কারণ। এবং সূর্যের আলোটা সম্পূর্ণভাবে এর উপরে পড়বে, তার কারণ হচ্ছে যখন যত বেশি উপরে থাকে তখন সূর্যের কাছাকাছি থাকলে সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তীক্ষ্ণতা তত বেশি থাকে, হুম। যার ফলে স্যার। যদি উচ্চতা বেশি হয় তাহলে সেই সয়েলের তাপমাত্রা বেশি হতে পারে। দেন বলা হচ্ছে ডেপথ অফ দ্য ওয়াটার টেবিল, এটা সম্পর্কে আমি আগেই আলোচনা করে ফেলছি যখন উচ্চতা করছিলাম। পানির ভূস্তরের পানির নিচে উচ্চতা। ওয়াটার টেবিল, জি অর্থাৎ স্যার। পানির কোথায় আছে সেটার উপরে। কত আমি যদি গভীরে। টিউবওয়েল, আমি যদি পাম্প স্থাপন করতে চাই, কোথাও গিয়ে দেখি আমি 30 ফুটে পানি পাচ্ছি, আবার কোন অঞ্চলে আমি 70 ফুটে পানি পাচ্ছি, তাহলে কোন জি স্যার। এলাকার সয়েলের টেম্পারেচার কম হবে, কোনটা বেশি হবে? 30 ফুটের যেখানে সেখানে কম। কাছাকাছি। পাবো সেখানে সয়েল 70 টেম্পারেচার ফুটের কম হবে। টেম্পারেচার বেশি। আচ্ছা, এইটাই হচ্ছে কারণ। নাম্বার 13 নম্বর বলা হচ্ছে বায়োটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ সয়েলের মধ্যে যে অর্গানিজমস গুলো রয়েছে তাদের কাজকর্মের উপর ভিত্তি করে বায়ো অর্গানিজম। সেগুলো কিভাবে হতে পারে। আমি বলেছিলাম যে তারা কিন্তু নিজে তোমার হচ্ছে যে সয়েলের মধ্যে থেকে অক্সিজেন ইউজ করে, জি স্যার। জি স্যার। কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কার্বন কার্বন ডাই ডাই কার্বন অক্সাইড। ডাই এখন অক্সাইড। কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে গরম। যদি বেড়ে যায় তাহলে প্রকৃতির তাপমাত্রা বাড়ছে কিনা দিন দিন? জি জি। স্যার। তাহলে সয়েলের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, অর্থাৎ বায়োটিক অ্যাক্টিভিটি বাড়ে, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের কাজ বেশি হয়, তারা বেশি অক্সিজেন ব্যবহার করে, বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাহলে সয়েলের মাটি মধ্যে গরম। কার্বন ডাই অক্সাইড বেড়ে তাহলে তাপমাত্রা বাড়বে কিনা? জি স্যার। জি স্যার, মাটির তাপমাত্রা বেড়ে যাবে। পারবে, এক্স্যাক্টলি সেটাই বলতে যাচ্ছিলাম। তো বায়োটিক অ্যাক্টিভিটি যদি বেশি হয় তাহলে সয়েলের মাটির টেম্পারেচার বাড়বে। তাপমাত্রা বেশি হবে। জি স্যার। তো এই 13টা হচ্ছে ইন্ট্রিনসিক সয়েল ফ্যাক্টর, অর্থাৎ সয়েলের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর কারণে টেম্পারেচারে ভেরিয়েশন বা সৃষ্টি, এগুলোকে বলা হচ্ছে, যেহেতু নিজস্ব বৈশিষ্ট্য সেই জন্য বলা হচ্ছে ইন্ট্রিনসিক সয়েল ফ্যাক্টরস। ক্লিয়ার? জি এগুলো খুব স্যার। সহজ, আর এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। স্যার সলেবল সল্ট কনসেন্ট্রেশন। এক্স্যাক্টলি, আমি বলবো, আবার বলবো। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, তার কারণ হচ্ছে যে এগুলোর অনেকগুলো, তো এগুলো শুধু নামই চাওয়া হবে। আমি বোঝানোর জন্য একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। একজন বলছিল সলুবল সল্ট কনসেন্ট্রেশন, আমি বলেছিলাম কোন সয়েলের মধ্যে ওয়াটার আছে, সেখানে যদি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই জাতীয় নিউট্রিয়েন্ট গুলো বেশি থাকে, তাহলে সেই সয়েলের ওয়াটারের মধ্যে এই ধরনের নিউট্রিয়েন্ট যদি বেশি থাকে, তাহলে এই নিউট্রিয়েন্ট গুলো বেশি স্বাভাবিকের থেকে বেশি হিট অ্যাবজর্ব করে, অর্থাৎ সূর্যের আলো অ্যাবজর্ব করতে পারে, যার ফলে সেই সয়েলের টেম্পারেচার বেশি হবে। যেহেতু বেশি হিট অ্যাবজর্ব করছে সেই সয়েলের মধ্যে যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারে এই এলিমেন্ট গুলো বেশি হিট অ্যাবজর্ব করছে, সয়েলের সোলার রেডিয়েশন বেশি অ্যাবজর্ব করছে, যার ফলে সেই সয়েলের টেম্পারেচার বেশি হবে।
তার কারণ হিসেবে আমি শিখা পরীক্ষার কথা বলেছিলাম। আমি একটু প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করেছিলাম যে ততক্ষণ পর্যন্ত শিখায় সে নিজের আলো দেখায় না যতক্ষণ পর্যন্ত তার সহ্যের সীমার বাইরের আলো পাস বা আলোর সংস্পর্শে না আনা হয়। অর্থাৎ তার আগ পর্যন্ত সমস্ত সূর্যের আলো বা সমস্ত ধরনের রশ্মি সে অ্যাবজর্ব করতে পারে। তো স্বাভাবিক সূর্যের রশ্মি তো সে অ্যাবজর্ব করতেই পারে, কারণ সূর্যে তো সে তার আলোর ছটা দেখায় না। অর্থাৎ সূর্যের আলোর রশ্মি অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। অর্থাৎ এই নিউট্রিয়েন্টগুলো যদি কোনো সয়েলে বেশি থাকে তাহলে সেই সয়েলের টেম্পারেচারটা বেশি হবে। আচ্ছা, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সয়েল ফ্যাক্টর, সয়েলের নিজস্ব ফ্যাক্টর। এই এক ধরনের হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এক ধরনের হচ্ছে ইন্ট্রিনসিক। এগুলো বাদ দিয়ে এক ধরনের তিন ধরনের ফ্যাক্টর, তৃতীয় ধরনের ফ্যাক্টর আছে যেগুলো এগুলোর মধ্যে ফেলা যাচ্ছে না, না প্রকৃতিগত না সয়েলের মধ্যে। সেগুলোকে বলা হচ্ছে আদার ফ্যাক্টরস। দেখো নাম্বার সি তে বলা হচ্ছে আদার ফ্যাক্টরস। নাম্বার 1 এ বলা হচ্ছে ল্যাটিটিউড। এই ল্যাটিটিউড শব্দটা জানা আছে কিনা? জি স্যার, অক্ষাংশ। অক্ষাংশ। এখন যদি অক্ষাংশ জানা থাকে তাহলে নিরক্ষরেখা জানা আছে? নিরক্ষরেখা ক্লিয়ার আইডিয়া নাই স্যার। না স্যার, আইডিয়া নেই। স্যার এগুলো বলেন। এগুলো বলবো না স্যার। আচ্ছা, পৃথিবীর ব্যাস বরাবর, ব্যাস বরাবর। স্যার পৃথিবীর মধ্য বরাবর যে রেখাটা, মধ্য বরাবর রেখা বলা যাবে না, মধ্য রেখা তো দ্রাঘিমাংশ আছে, লঙ্গিটিউড আছে, ঠিক আছে? তোমাকে বলতে হবে ব্যাস বরাবর। এটা কি স্যার বিষুবীয় রেখাও বলে? হ্যাঁ, বিষুব রেখা বা নিরক্ষরেখা। জি স্যার। পৃথিবীর ব্যাস বরাবর মধ্য ব্যাস বরাবর যে রেখা কল্পনা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ। মানে যেটা স্যার উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করছে নাকি? হ্যাঁ, যেটাকে আমরা পৃথিবীকে দুইটা অংশে ভাগ করতে পারছি, যেটা এটা উত্তর দিক, এটা নিচের দিক বা দক্ষিণ দিক। আমরা যে কোনো একটা ম্যাপ যদি কনসিডার করি বা গ্লোব কনসিডার করি, সেটাকে যদি আমি কেটে ফেলি মাঝখান দিয়ে, সেটাকে বলা হচ্ছে সেই কেটে ফেলার লাইনটাই হবে নিরক্ষরেখা। জি স্যার। উপরের দিকে অংশ উত্তর অক্ষাংশ, নিচের দিকেরটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এটার সাথে পার্থক্য। এখন আমাকে বলো বাংলাদেশ কোথায় অবস্থিত অক্ষাংশের দিক দিয়ে? উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ। জি স্যার। কত ডিগ্রিতে মনে আছে? না না স্যার। বাংলাদেশ রয়েছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। ক্লিয়ার? না স্যার। 20 ডিগ্রি 34 মিনিট। 20 ডিগ্রি 34 মিনিট। মিনিটের চিহ্নটা কিন্তু একটা চিহ্ন উপরের দিকে, ইঞ্চির মতো একটা। জি স্যার, জি স্যার। দুইটা দিলে হয়ে হ্যাঁ, দুইটা সেকেন্ড। দুইটা দিলে হয়ে যাবে সেকেন্ড ভূগোলের ক্ষেত্রে। আর দুইটা যদি অঙ্কের ক্ষেত্রে দেয়া হয় তাহলে হয়ে যাবে ইঞ্চি। ইঞ্চি। জি স্যার। ওকে, আচ্ছা, বাংলাদেশ রয়েছে 20 ডিগ্রি 34 মিনিট 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত। 26 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি উত্তর 38 অক্ষরের মিনিট থেকে উত্তর অক্ষাংশে, অর্থাৎ উপরের দিকে। এখন আমাকে বলো, সূর্য আলো দেয় পৃথিবীর উপর, তাই তো? জি। আচ্ছা, খুব ক্ষুদ্রভাবে বুঝে দাও, একবারে বুঝবা কিন্তু। সূর্য আলো দিচ্ছে পৃথিবীর উপর, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য আলো পড়বে, তাহলে সূর্য কিন্তু ঘুরছে না, নড়ছে না। সূর্যের আলোটা পৃথিবীর চারিদিকে ঘুরছে। সূর্যের আলোটা যখন গিয়ে পড়ছে, তাহলে সূর্যের আলোটা কিন্তু আগে লম্বভাবে কোথায় পড়বে? পৃথিবীর মাঝখানে। অর্থাৎ মাঝে পৃথিবী ঘুরছে, অর্থাৎ ওই রেখাটার উপরেই মেইনলি সূর্যের আলোটা লম্বভাবে পড়বে। তাছাড়া বাকি উত্তর দিকে হোক আর দক্ষিণ দিকে হোক, সূর্যের আলোটা তির্যক ভাবে পড়বে কিনা? আমি যদি একটা টর্চ লাইট মারি কোনো একটা জায়গায়, সেই টর্চ লাইটের আলোটা সরাসরি মিডিলের যে আলোটা, মেইন রশ্মিটা, সেটা কিন্তু একটা জায়গায় পড়বে, বাকি আলোগুলো কিন্তু ছড়ায় যাবে, তাই তো? অর্থাৎ নিরক্ষরেখা যেটা রয়েছে, মেইন কেন্দ্রের যে রেখাটা রয়েছে, সূর্য পৃথিবী ঘুরতেই থাকবে, আর ওই রেখাটার উপরে সূর্যের আলোটা লম্বভাবে পড়বে নিরক্ষরেখার উপর, তাই তো? জি স্যার। আর তির্যক ভাবে পড়বে উপরে বা নিচে, উত্তর বা দক্ষিণ অক্ষাংশ যাই হোক না কেন, অন্য দেশগুলোর। এখন নিরক্ষরেখায় যে দেশগুলো রয়েছে, তাহলে সেগুলোতে সূর্যের আলো সমানভাবে সারা বছরই থাকে স্যার। সারা বছরই থাকবে সমানভাবে। জি স্যার। তাহলে সেই দেশগুলোর তাপমাত্রা বেশি হবে না আমাদের থেকে? জি স্যার।
জি স্যার অবশ্যই। এবং অর্থাৎ এই জন্যই আর ওই নিরক্ষরেখায় আফ্রিকা মহাদেশের কিছু দেশ অবস্থিত সাধারণত, ওই জন্য মরুভূমি। এই জন্য আফ্রিকা মহাদেশে গরম কালো। বেশি। লোক কালো। ঠিক আছে, গরম তো বেশি স্যার হওয়ার হয়েছে কারণ হচ্ছে সূর্যের আলো সরাসরি পড়ে সেখানে লম্বভাবে পতিত হয়, কারণ এই অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে আহ, তোমার আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখায় অবস্থিত। যেমন তুমি সেটাকে বলতে পারো যে কিছু রয়েছে যেমন কঙ্গো, গ্যাবন, এই টাইপের কিছু দেশ আছে, নাম শুনছো কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। অ্যাঙ্গোলা, এই দেশগুলো হচ্ছে নিরক্ষরেখায় অবস্থিত, অর্থাৎ সূর্যের কম্বোডিয়া। আলো লম্বভাবে পড়ছে। তারপরে এই দেশগুলোতে আমাদের থেকে গরম, আর আমার প্রকৃতি যদি গরম হয় তাহলে তার টেম্পারেচার বেশি হবে কিনা, জি। অর্থাৎ আমাদের জি স্যার। সয়েলের টেম্পারেচারের থেকে সেই যেখানে সূর্যের আলো লম্বভাবে পড়ছে সেখানে বেশি। এখন আরেকটাতে আসো, আমাদের দেশ হচ্ছে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত। হ্যাঁ। 20 ডিগ্রি 34 মিনিট। আচ্ছা যাই হোক, ধরে নাও 20 ডিগ্রি থেকে শুরু, কিন্তু একটা দেশ আছে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখায়, তাহলে কোনটাতে সূর্যের আলো বেশি ভাবে বেশি পড়বে? বাংলাদেশে স্যার। বাংলাদেশে, কারণ ওখানে আরো বেশি তির্যক হয়ে যাবে। জি স্যার। ওকে, এখন ধরে জি নাও যে স্যার। 70 ডিগ্রি উত্তর অক্ষরেখায়, সাপোজ তুমি বলতে পারো যে বা 65 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সুইডেন, নরওয়ে এই জাতীয় দেশগুলো সাধারণত রয়েছে। জি স্যার। ঠিক আছে, তো সেখানে সূর্যের আলো আরো তির্যক ভাবে পড়বে, অর্থাৎ তাপমাত্রা আরো কম। নরওয়েতে তো 6 মাস অন্ধকারে থাকে। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে যে লেটিটিউডের উপর ভিত্তি করে সয়েল টেম্পারেচার কম বেশি হতে পারে, কারণ সূর্যের আলোর সাথে সম্পর্কিত, অক্ষাংশের সাথে। দেন নাম্বার 2, আমি অলরেডি আলোচনা করে ফেলছি, লেন্থ অফ দা ডে। নিরক্ষরেখায় দিনের দৈর্ঘ্য বেশি হবে না, যেখানে তির্যক ভাবে পড়ছে সেখানে বেশি হবে। নিরক্ষরেখায় স্যার। এক্স্যাক্টলি, অর্থাৎ দিন এবং রাতের যে ঘটনা, দিন এবং রাত যে ঘটিত হয়, এখানে যেখানে নিরক্ষরেখায় পড়বে এখানে দিনের দৈর্ঘ্যটা অনেক বড়, কারণ সবসময় লম্বভাবে পড়ছেই। যতক্ষণ পৃথিবী ঘুরেনি ততক্ষণ সেখানে সন্ধ্যা বা রাত হওয়ার সুযোগ নেই। জি জি স্যার। ঠিক আছে, আর যেখানে জি স্যার। তির্যক ভাবে পড়ছে ওখানে পৃথিবী একটু ঘুরে যাওয়ার সাথে সাথে আলোর ছায়াটা একদিকে চলে আসবে, যার ফলে সেখানে দিনের দৈর্ঘ্য কম। তাহলে দিনের দৈর্ঘ্য যেখানে বেশি সেই বেশি হবে, কারণ সূর্যের আলো বেশি। জি স্যার। নাম্বার 3, ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ। অর্থাৎ কোন অঞ্চলে কতটুকু ভূমি রয়েছে, বা ওয়াটার বডিজ বলতে আমরা সমুদ্র, নদী, খালবিল, হ্রদ, সাগর, মহাসাগর, জলাশয়কে বুঝি স্যার। জি স্যার, যেগুলা ওয়াটার কন্টেন্ট করে থাকে। ওয়াটার কন্টেন্ট এরিয়াকে বোঝানো হচ্ছে। তো বলা হচ্ছে কোন অঞ্চলে মাটি বা সমতল বা ভূমি এবং ওয়াটার কন্টেন্ট কতটুকু কি পরিমাণ রয়েছে, কিভাবে রয়েছে, সেটার উপর ভিত্তি করে সয়েল টেম্পারেচার কম বেশি হতে পারে। যেমন যে অঞ্চলে পানির পরিমাণ বেশি, অর্থাৎ সমুদ্রের কাছে, সেখানে সয়েলের টেম্পারেচার অবশ্যই কম হবে, কারণ পানির সংস্পর্শে রয়েছে তারা। জি। ঠিক আছে, আর যে সয়েলের আশেপাশে কোনো ওয়াটার বডিজ থাকার সম্ভাবনা নেই বা কম রয়েছে, ওয়াটার বডি অনেক দূরে, সেই সয়েলের টেম্পারেচার তুলনামূলক বেশি হবে। এগুলো হচ্ছে আদার ফ্যাক্টরস সয়েল টেম্পারেচার। স্যার এটা তো ডেপথ অফ দ্য ওয়াটার টেবিলের সাথে মিলে যাচ্ছে না? হ্যাঁ, ওই তো, ওয়াটারের বডি যদি কাছে থাকে তাহলে ওয়াটার টেবিলও কাছে থাকবে। তাহলে এটা আলাদাভাবে পয়েন্ট করলো কেন? কিন্তু পয়েন্টটার নাম দেখো, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড আর ওয়াটার বডিজ, অর্থাৎ পয়েন্ট আলাদা দেখে এরকম। অর্থাৎ ভূমি এবং, আমি এটাকে শুধু ওয়াটার বডিজ, আমি সম্পর্কটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিস্তৃতি, মাটি এবং পানির বিস্তৃতি, মানে পানি বলতে জলাশয়ের বিস্তৃতির কথা বোঝানো হয়েছে। জি স্যার। জি স্যার। অর্থাৎ কি পরিমাণ জলাশয় থাকছে বা ল্যান্ড থাকছে কিনা বা পাহাড় থাকছে কিনা, এক এক অঞ্চলে এক এক রকম হতে পারে। এটা দ্বারা বোঝানো হচ্ছে আলাদা ধরনের ভূমির ভূপ্রকৃতির কারণে আলাদা ধরনের সয়েল টেম্পারেচার হতে পারে, এইটাই আর কি, জাস্ট। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমি এতগুলো ফ্যাক্টর শুনতে পাচ্ছি না। আমি এতগুলো ফ্যাক্টরের কথা বলছিলাম এতক্ষণ। তো আমার প্রশ্ন হচ্ছে, আসলে সয়েল টেম্পারেচার জানার দরকারটা কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অর সিগনিফিকেন্স অফ সয়েল টেম্পারেচার? তো আমি ইম্পর্টেন্স নিয়ে একটু কথা বলি। ইম্পর্টেন্স হচ্ছে, আমি অলরেডি ইম্পর্টেন্সের কিছু অংশ আলোচনা করে ফেলেছি। আমি বলেছিলাম যে ওয়াটার অর্থাৎ পানি, নিউট্রিয়েন্ট, এগুলোর মতো ইম্পর্টেন্ট হচ্ছে সয়েল টেম্পারেচারও। তার কারণ হচ্ছে, দেখো বলা হচ্ছে সয়েল টেম্পারেচার ইনফ্লুয়েন্সেস প্লান্ট গ্রোথ এন্ড ক্রপ ইল্ডস ডাইরেক্টলি। অর্থাৎ সেটা সয়েল অর্থাৎ মাটির তাপমাত্রা উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনকে সরাসরি প্রভাবিত করছে। তার কারণ হচ্ছে, আমরা যদি কোনো অঞ্চলে সয়েল মাটির তাপমাত্রা বেশি থাকে, ধরে নাও মরুভূমিতে যে ধরনের গাছ জন্মায়, সেই ধরনের গাছ কি আমাদের বাংলাদেশে জন্মানো সম্ভব? না।
কারণ সেই গাছগুলো স্যার। অতিরিক্ত তাপমাত্রার দরকার পড়ে বৃদ্ধির জন্য। আমাদের দেশে তাপমাত্রা বেশি না হওয়ার কারণে সেই তাপমাত্রাগুলো এখানে জন্মাবে না। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির সাথে তাপমাত্রার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং জি যদি স্যার। বৃদ্ধি না হয়, যে গাছের বৃদ্ধি ভালো নয়, তুমি খেয়াল করবে যে গাছগুলোর বৃদ্ধি স্বাভাবিক নয় সেই গাছগুলোর কিন্তু ফলনও স্বাভাবিক নয়। জি যদি স্যার। বৃদ্ধি ভালো না হয় তাহলে ফলন তো ভালো হবে না। সেজন্য বলা হচ্ছে যে সরাসরি সম্পর্ক রয়েছে। and also influences date of planting, date of germination and number of days for a crop to mature. এই জিনিসগুলো খেয়াল করো। একটাকে বলা হচ্ছে ডেট অফ প্লান্টিং, অর্থাৎ মাটির তাপমাত্রা উদ্ভিদের গাছ লাগানোর ক্ষেত্রে ডেটের পার্থক্য করতে পারে। অর্থাৎ কবে আমি প্ল্যান করব, কবে চারা রোপণ করব সেটা। আমরা আমাদের দেশে চারা রোপণ করি বর্ষাকালে, তাই তো? জুন জুলাই। কেন আমি গ্রীষ্মকালে করতে পারি না? তার কারণ হচ্ছে আমি জানি যে এই গাছটা বাঁচবে না, কারণ প্রকৃতিতে পানি নেই, মাটিতে পানির লেভেল নিচে চলে যায়। অর্থাৎ এই গাছটা, অর্থাৎ সয়েল টেম্পারেচার বেশি রয়েছে, মাটি শুষ্ক রয়েছে, অর্থাৎ টেম্পারেচারের উপর ভিত্তি করে আমি বলতে পারছি যে গাছটা লাগানো এখন সম্ভব হবে না। অর্থাৎ আমি কবে লাগাতে হবে এরকম একটা ডেট আমি জানতে পারছি আনুমানিক, অর্থাৎ ডেটের উপর নির্ভর করছে। সয়েল টেম্পারেচার ডেটকে প্রভাবিত করছে গাছ লাগানোর ক্ষেত্রে। দেন বলা হচ্ছে ডেট অফ জার্মিনেশন। তোমরা উদ্ভিদের অঙ্কুরোদ্গম পড়েছো না বায়োলজিতে? জি স্যার। আচ্ছা, অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে বীজ অঙ্কুরোদ্গমের জন্য কিন্তু প্রত্যেকটা বীজের, অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদের আলাদা বীজের অঙ্কুরোদ্গমের জন্য আলাদা আলাদা তাপমাত্রার দরকার হয়। জি স্যার। তাপমাত্রা বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বীজ যে কবে অঙ্কুরোদ্গম হবে একটা বীজের, অর্থাৎ কি পরিমাণ তাপমাত্রার দরকার হবে সেটা নির্ভর করছে সয়েল টেম্পারেচার উপর। যদি সয়েল টেম্পারেচার ওই বীজের জন্য অনুকূল না হয় তাহলে ওই বীজটা ওই সয়েলের মধ্যে অঙ্কুরোদ্গম হবে না। ক্লিয়ার? জি স্যার। দেন বলা হচ্ছে নাম্বার অফ ডেজ ফর এ ক্রপ টু ম্যাচিউর, অর্থাৎ কোন একটা ক্রপ অর্থাৎ শস্য পরিপক্ক হচ্ছে কিনা সেটাও নির্ভর করবে হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। যেমন আমি কি শীতকালে কাঁঠাল পাচ্ছি? না। কারণ কাঁঠাল পাকতে অতিরিক্ত তাপের দরকার হয়। অর্থাৎ কাঁঠাল পরিপক্ক হতে তাপের দরকার হয়েছে প্রকৃতির। সয়েলের টেম্পারেচারের দরকার রয়েছে, যার ফলে উদ্ভিদটা সেই তাপটা গ্রহণ করবে এবং কাঁঠাল পাকতে শুরু করবে। অর্থাৎ ফলের পরিপক্কতার জন্য প্রকৃতি এবং সয়েলের টেম্পারেচারের দরকার আছে। ক্লিয়ার? জি। জি স্যার। সেকেন্ড অপশনে বলা হচ্ছে, বলো। আচ্ছা, সেকেন্ড অপশনে বলা হচ্ছে ইট হেল্পস ইন ডিকম্পোজিশন অফ প্লান্ট রেসিডিউস এন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ প্লান্ট নিউট্রিয়েন্টস। প্লান্ট রেসিডিউস বলতে উদ্ভিদের উচ্ছিষ্ট অংশকে বলা হচ্ছে, যেটা পচে, ডিকম্পোজিশন বলতে পচানো, অর্থাৎ যেটা পচে অর্গানিক ম্যাটারের সৃষ্টি হয়, জৈব পদার্থের সৃষ্টি হয়। যেগুলো উচ্ছিষ্ট অংশ পচে জৈব পদার্থের সৃষ্টি হয়। এখন বলো, কোন সয়েলের একটা সয়েলের টেম্পারেচার 25 ডিগ্রি আর একটা সয়েলের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি, কোনটাতে উচ্ছিষ্ট অংশ পচবে তাড়াতাড়ি? 50 ডিগ্রি। যাতে যেখানে যখন দেখবা গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, পচনশীল বিষয়গুলো তাড়াতাড়ি পচে যায় শীতকালের থেকে। জি স্যার। তাপমাত্রা বেশি হলে উচ্ছিষ্ট অংশ পচে যাবে বেশি তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি অর্গানিক ম্যাটারের সৃষ্টি হবে। যদি তাড়াতাড়ি অর্গানিক ম্যাটারের সৃষ্টি হয় তাহলে অর্গানিক ম্যাটারের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকে যেগুলো গাছ নিতে পারে। তার মানে সেই নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবেল, অর্থাৎ গাছের জন্য সহজলভ্য হবে। জি স্যার। এই বিষয়টা হচ্ছে অর্থাৎ উদ্ভিদের উচ্ছিষ্ট অংশগুলোকে পচতে সাহায্য করে সয়েল টেম্পারেচার, যেটা বেশি হবে সেখানে তাড়াতাড়ি পচবে, তাড়াতাড়ি অর্গানিক ম্যাটারের সৃষ্টি হবে এবং এই অর্গানিক ম্যাটারের যে নিউট্রিয়েন্ট গুলো থাকবে সেগুলো গাছ সহজলভ্য হবে গাছের জন্য নিতে পারবে। ক্লিয়ার? জি। ওকে। দেন নেক্সট অপশনে বলা হচ্ছে it influences the soil formation by physical and chemical weathering of rocks and minerals. আমরা জানি রক্স এন্ড মিনারেলস থেকে সয়েলের সৃষ্টি হয়, তাই তো? জি। ওকে। রক্স এন্ড মিনারেলস থেকে যদি সয়েলের সৃষ্টি হয় তো একটা সয়েল সৃষ্টি হতে বহু বছর সময় লেগে যায়। তো রক্স এন্ড মিনারেলস থেকে যখন সৃষ্টি হয় তখন প্রত্যেকটা রক্স এন্ড মিনারেলস থেকে যখন ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধীরে ধীরে যে প্রসেস ওয়েদারিং সেটার মাধ্যমে সয়েল তৈরি হয়, সেই প্রত্যেকটা রক্স এন্ড মিনারেলস চূর্ণ বিচূর্ণ এবং প্রসেস হওয়ার ক্ষেত্রে আলাদা ধাপে, প্রতিটা ধাপে আলাদা আলাদা তাপমাত্রার দরকার হয়, যার ফলে এগুলো, অর্থাৎ এই মাটি তৈরি হওয়ার প্রসেসের মধ্যে তাপমাত্রার গুরুত্ব রয়েছে এবং তাপমাত্রার কারণে প্রসেসটা তোমরা খেয়াল করছো বিভিন্ন কেমিক্যাল বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের তাপমাত্রা দেয়া থাকে, লেখা থাকে তীর চিহ্নটার উপরে।
তাই কি না? না স্যার দেখিনি। খেয়াল করো, কি বলো, রসায়ন পড়নি? জি স্যার, জি থাকে স্যার। থাকে রাসায়নিক বিক্রিয়াতে লেখা হয় না, তীর চিহ্ন জি দেওয়া স্যার, হয় জি না, স্যার, দেখছি রাসায়নিক দেখছি। বিক্রিয়াগুলো জি উপরে স্যার, তাপমাত্রা লেখা থাকে না? জি স্যার। ইয়েস স্যার। সেই তাপমাত্রায় না পৌঁছা পর্যন্ত ওই বিক্রিয়া কিন্তু ঘটবে না। তো জি এখানে স্যার। বলা হচ্ছে সয়েল তৈরির ক্ষেত্রে রক্স এন্ড মিনারেলস থেকে একটা নির্দিষ্ট তাপ, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা তাপমাত্রা লাগে, অর্থাৎ তাপমাত্রার গুরুত্ব সেখানে রয়েছে সয়েল তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে? দেন স্যার। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে ইট কন্ট্রোলস দ্য গ্রোথ এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্রপস। এটা সম্পর্কে আমি আগেই বলেছি, অর্থাৎ এটা গাছের বৃদ্ধি এবং বিস্তৃতি, অর্থাৎ কোন অঞ্চলে কোন গাছ হবে বা হতে পারবে কিনা সেটা নিয়ন্ত্রণ করে। এটা সম্পর্কে আগে বলেছি, যেমন মরুভূমির গাছ এখানে হবে না, এখানকার গাছ মরুভূমিতে হবে না। দেন বলা হচ্ছে ইট ইনফ্লুয়েন্সেস দ্য গ্রোথ অফ দ্য প্লান্ট রুট, অর্থাৎ উদ্ভিদের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। যদি তাপমাত্রা কোন অঞ্চলে বেশি হয়, অর্থাৎ সেই সয়েলের টেম্পারেচার তাপমাত্রা বেশি হয়, তাহলে পানিটা বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে আসবে কিনা ক্রমাগত। যদি বাষ্প হয়ে আসে তাহলে সেখানে ফাঁকা জায়গার সৃষ্টি হবে এবং উদ্ভিদের রুট অর্থাৎ শিকড় বৃদ্ধির জায়গা পাবে, তাই তো? জি স্যার। সেটাই বলা হচ্ছে যে উদ্ভিদের সেই রুট গ্রোথের জন্য অর্থাৎ শিকড়ের বৃদ্ধির জন্য তাপমাত্রার গুরুত্ব রয়েছে। দেন আরেকবার স্যার, আরেকবার স্যার, এটা আমি শুনতে পাইনি। আচ্ছা, সয়েলের ক্ষেত্রে বলা হচ্ছে কোন সয়েলে যদি টেম্পারেচার অন্য সয়েলের থেকে বেশি হয়, তাহলে জি সেই সয়েলের ওয়াটারটা, সয়েলের মধ্যে যে ওয়াটার রয়েছে সেটা বাষ্পায়িত হয়ে প্রকৃতিতে আসবে কিনা। জি স্যার, জি। যদি জি প্রকৃতিতে স্যার। আসে তাহলে সেই সয়েলে পুর স্পেস গুলো ফাঁকা জায়গার সৃষ্টি হবে পানি বাষ্পায়িত হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ হ্যাঁ। বাতাস চলে আসবে এবং ফাঁকা জায়গা পাওয়ার কারণে প্লান্টের রুট অর্থাৎ উদ্ভিদের শেকড় বৃদ্ধির জায়গা পাবে। ও বুঝছি ঠিক স্যার। আছে, অর্থাৎ টেম্পারেচারের কারণে প্লান্টের রুটের গ্রোথ কম বেশি হতে পারে, মানে গ্রোথের ক্ষেত্রে টেম্পারেচার গুরুত্ব রয়েছে। দেন বলা হচ্ছে হুম। মাইক্রো অর্গানিজম যেগুলো উদ্ভিদের মধ্যে সয়েলের মধ্যে রয়েছে সেগুলো সেগুলো একে আমার মরুভূমিতে যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো কি বাংলাদেশে সম্ভব? কারেন্ট তো আছে, আটকে গেল কেন? ওয়াইফাই চলে গেল কেন? কারেন্ট আছে তাও। वाईफाई फुस हो गया। না জানি না, লাগে সমস্যা ছিল। ক্লাস হচ্ছে, আমি ক্লাস থেকে বের হয়ে গেছি। নেট নাই। বাল কোন নষ্ট হলো কেন এটা? ভালো হেডফোনটাও দিলাম তাও সেম অবস্থা। মাইক্রোফোনের সেটিংস দেখলাম, সেটিংস ঠিক আছে।
আমি জমা দেওয়ার আগে তোমাদেরকে আমি সিআরদেরকে ডাক দিব যে চেক করার জন্য, ওকে? জি রুলগুলো যদি চেক, অথবা তোমার সিআররা ক্লাস যখন ইউনিভার্সিটি খুলবে, আমি এমনও হতে পারে তাদের কাছ থেকে আমি চেয়ে নিব যে তোমরা অ্যাটেন্ডেন্স গুলো জমা দিয়ে যাও, তোমরা নিজেরাই চেক করে আমাকে জমা দিয়ে যাও, আমি ওটাতে ডেট লিখে সিগনেচার করে আমি জমা দিয়ে দেব ডিপার্টমেন্টে। জি স্যার, জি স্যার, নিয়ে খুব বেশি টেনশন করার বিষয় আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর অন্য স্যাররা ক্লাস নেবে, এনজয় করো আর দোয়া করো আমার জন্য। নিয়ে দোয়া করেন স্যার, সবাই সুস্থ থাকেন স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার।